তাহলে আমরা শুরু করছি আজকে আমরা 3 প্রশ্ন, 3 সত্য মিথ্যা। 3 প্রথম, সুদ কষা অঙ্কে ঋণ গ্রহণ ও পরিশোধ করার 2টি দিনই মোট সময় গণনায় ধরা হয়। একটা জিনিস ভাবো, যখন সুদ কষার অঙ্কে তুমি কারোর কাছে ধার নিচ্ছ এবং কবে শোধ করছো, এই 2টো দিনই কি ধরা হয়? ধরা হয় না। যেমন সাপোজ তুমি 1 জানুয়ারি তুমি ঋণ নিয়েছো এবং 16 মে তুমি ঋণ পরিশোধ করছো, তাহলে তুমি দিন গণনা কত দিন করো? জানুয়ারি আমরা ফার্স্ট ধরে নিলাম প্রথম দিন থেকে, কিন্তু 16 পর্যন্ত ধরা হয় না, তার আগের দিন 15 মে পর্যন্ত আমাদের ধরা হয়। কারণ তুমি যেদিন পরিশোধ করছো সেদিন তোমাকে সেই সুদটা লাগে না, তাই আমাদের সবসময় একদিন কম দিন গণনা করতে হয়। তাহলে এখানে যেটা বলেছে যে ঋণ গ্রহণ ও পরিশোধ করার 2টি দিনই মোট সময় গণনা করা ধরা হয়, এটা ভুল, এটা মিথ্যা, এটা হয়ে গেল মিথ্যা। চলে আসছি 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, বলছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ অপরটির অন্যন্যক হলে a + c = 0 হয়। সত্য না মিথ্যা? আমাদের হরিণ ডাকছে এদিকে। তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ, একটি বীজ অপরটির অন্যন্যক। তাহলে প্রথমে আমরা নিচ্ছি যে ধরি একটি বীজ আলফা, তাহলে অপরটি কত হবে? অপরটি নিশ্চয়ই অন্যন্যক, মানে উল্টো, তাহলে 1/α হলো। এবার একটা আলফা, একটা 1/α। এবারে a + c হবে কিনা আমাদের দেখতে হবে। তার জন্য আমি এক কাজ করছি, বীজ দুটি গুণফল করছি। এতে বীজ দুটির গুণফল ফর্মুলা কি হয়? c/a হয়। বীজ দুটির গুণফল করো, আলফা ইন্টু 1/α, দুটো বীজ আলফা 1/α ধরেছ, সমান c/a হলো। এ চলে আলফা চলে গেল, এতএব তোমার পড়ে রইল 1 = c/a। এতএব ক্রস করে দাও, a = c। এবারে তুমি ভাবো একটা জিনিস, যে a = c হলো, আর প্রশ্ন তোমাকে বলেছে a + c = 0 হবে। এখন a = c কে তুমি কখনোই এটাকে a + c আনতে পারবে না, কারণ যদি তুমি ট্রান্সফারও করো তাহলে কিসে ট্রান্সফার হচ্ছে? এটা যদি ট্রান্সফার করো a - c = 0 হয়ে যাচ্ছে, a + c = 0, এইটা আসবে না। তার মানে এটাও হয়ে গেল তোমার মিথ্যা। চলে আসছি পরের প্রশ্ন। 3 প্রশ্ন। 3 প্রশ্ন কি বলছে? x ভ্যারাইজেস y এবং আর এটা বলেছে x ভ্যারাইজেস z, দুটো। এটা হলে প্রমাণ করো যে x ভ্যারাইজেস 1/y - z হবে। ঠিক না ভুল? তাহলে আগে আমরা এটাকে যৌগিক করে নিই। জানোই তোমরা x ভ্যারাইজেস y, x ভ্যারাইজেস z যদি হয়, এতএব যৌগিক যদি আমরা করে দিই এটাকে যৌগিক ভেদ, তাহলে দুটো x একটা x হয়ে যাবে, আর ভ্যারাইজেস যে উল্টো দিকের গুলো গুণ হয়ে যায়, y * z হয়ে যায়। এতএব y ভ্যারাইজেস x ভ্যারাইজেস y z হলো। এইটাকে তুমি কখনোই এই ইকুয়েশনটাতে আনতে পারবে না, x ভ্যারাইজেস 1/y - z, এটা আসবে না, যার জন্য এটা মিথ্যা। চলে আসছে আমরা পরেরটায়। 4 প্রশ্ন দেখো। 4 প্রশ্ন কি বলছে? যে দুটি বৃত্তের কোনো এক বিন্দুতে সাধারণ স্পর্শক থাকলে ওই বিন্দুতে বৃত্ত দুটির স্পর্শক হবে। ওই বিন্দুতে বৃত্ত দুটি স্পর্শ করবে। তো দুটি বৃত্তের কোনো একটা বিন্দুতে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক কাকে বলে? সাধারণ স্পর্শক বলতে বোঝায় যদি দুটো বৃত্ত আছে মনে করো, এই দুটো বৃত্ততেই কোনো একটা স্পর্শক উভয়কেই যদি স্পর্শ করে পেরিয়ে যায়, তাহলে এটাকে বলা হয় সাধারণ স্পর্শক। মানে এতেও স্পর্শ করেছে, এতেও স্পর্শ করেছে। এবারে তোমাকে যদি বলে দেয় যে কোনো দুটি বৃত্তের কোনো এক বিন্দুতে
সাধারণ স্পর্শক আছে, দুটো বৃত্তেরই একই বিন্দুতে সাধারণ স্পর্শক আছে, তাহলে চেহারাটা কেমন হবে ওর? তাহলে ওর চেহারাটা হবে এরকম। এই হলো একটা বৃত্ত এবং এই হলো একটা বৃত্ত, এই একটা বিন্দুতেই একটা সাধারণ স্পর্শক, এই রকম ছবিটা হবে। তবে গিয়ে দুটো বৃত্তেরই একটা বিন্দুতে একটা সাধারণ স্পর্শক পাচ্ছ। তাহলে এবার তুমি লক্ষ্য করো, দুটি বৃত্তের কোনো এক বিন্দুতে সাধারণ স্পর্শক থাকলে, সাধারণ স্পর্শক যদি টানো, তবে ওই বিন্দুতে বৃত্ত দুটি স্পর্শ করবে, নিশ্চয়ই ওই বিন্দুতেই দুটো বৃত্ত স্পর্শ করবে, নাহলে দুজনের একটাই সাধারণ স্পর্শক একই বিন্দুতে তৈরি হবে না। তার মানে এটা হয়ে গেল সত্য, এটা হলো সত্য। চলে আসছে আমরা তারপরেরটা, 4 হয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন, 5এর প্রশ্ন। আমি এটার জন্য বোর্ড বেছে নিই না, কারণ ছোট প্রশ্ন বেশি সময় চলে যায় বোর্ডে করতে গেলে, কিন্তু এখনও তোমাদের অসুবিধা হবে না বুঝতে। মূলধন স্থির থাকলে সময়ের সঙ্গে লভ্যাংশের সমানুপাতিক সম্পর্ক বর্তমান। মূলধন স্থির, ফিক্সড, মনে করো 5,000 টাকায় আছে, মূলধন স্থির, তাহলে সময়ের সঙ্গে লাভের সমানুপাতিক সম্পর্ক। ভেবে দেখো, যদি সময় মনে করো 5 মাস থাকে, কোনো ব্যবসায় 5,000 টাকা বিনিয়োগ করেছো, 5 মাসে তোমার লাভ হয়েছে 800 টাকা, তাহলে তুমি যদি 7 মাস রাখো তাহলে নিশ্চয়ই লাভটাও বাড়বে, কম করে 900 টাকা। মানে বলতে কি চাইছি, যে মূলধন যদি স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে লাভ সমানুপাতিক সম্পর্কে থাকে নিশ্চয়ই, কারণ সময় যত বেশি দিবে লাভ তত বেশি হবে। সময় যদি কম দাও, কম দিনের যদি টাকাটা তুমি যদি ইনভেস্ট করো, তাহলে লাভও তুমি কম পাবে। তার মানে সম্পর্কটা সময়ের সঙ্গে লাভের সমানুপাতিক সম্পর্ক বর্তমান, তার মানে এটা সত্য। চলে আসছে 6এর প্রশ্ন। 6এর প্রশ্ন দেখো, ছয়ের প্রশ্ন কি বলছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হবে, ঠিক না ভুল? তো দেখা যাক সলভ করে। দুটি ঘনকের আয়তন অনুপাত 1:4, তার মানে আমি আয়তন ধরে নিচ্ছি ঘনকের V1:V2, 1:4। তাহলে ঘনকের আয়তনের তুমি ফর্মুলা লিখো, ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহু কিউ ইজটু, এটাও বাহু বটে, বাহু কিউ সমান 1:8, এটা দেওয়া আছে। এখন এটাকে আমি 1 দিয়ে দিলাম, বাহু 1, এটা বাহু 2, নাম আলাদা করার জন্য। তাহলে বাহু 1 বাই বাহু 2 কিউব করে দিলাম, আর এদিকে 1/8 আছে, এতএব বাহু 1 বাই বাহু 2 কিউব সমান 1/2 এর এটাও কিউব হয়ে যাবে, বুঝতে পারছো? তাতে কিউব কিউব বাদ চলে গেল। এতএব তুমি কি পাচ্ছ, এতএব এর থেকে তুমি বাহু 1 সমান 1 পাচ্ছ, আর বাহু 2 সমান কত পাচ্ছ? 2 পাচ্ছ। এবার যদি তুমি ধ্রুবক রাশি যোগ করে নেবে, কারণ বাহু 1 যদি বলে তাহলে মনে করো 1K হলো, আর বাহু 2 যদি বলে তাহলে হলো 2K। যখন তুমি কোনো অনুপাত আলাদা করো তখনই মান বার করার জন্য ধ্রুবক রাশি ধরে নিতে হয়। তো MCQ এর ক্ষেত্রে এত সবের প্রয়োজন হয় না, কিন্তু আমি নিয়মে বোঝাচ্ছি। তাহলে 1K আর এটা হলো বাহু সমান এটা হলো 2K, তাহলে একটা বাহু প্রথমে 1K পাচ্ছ, আর দ্বিতীয় বাহু 2K পাচ্ছ। এবারে প্রশ্নটা কী চেয়েছে তোমাকে, এবারে বলেছে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলে এসো, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলে যদি আমি আসি তাহলে কী হবে, সমগ্রতলের ক্ষেত্রফল বার করছি। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার, প্রথমটা ইজটু, দ্বিতীয়টা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা 1 এটা 2 দিলাম, এতএব 6 ইন্টু প্রথমটা হচ্ছে 1K বা K স্কোয়ার ইজটু 6 ইন্টু দ্বিতীয়টা হচ্ছে 2K তার স্কোয়ার। দেখতে পাচ্ছ তোমরা এখানে 2K আছে তার স্কোয়ার, এতএব 6K স্কোয়ার ইজটু 6 2 দুগুণে 4 K স্কোয়ার, কাটাকাটি করো,
কে স্কোয়ার গেল, 6 গেল, এত আমাদের এদিকে 1 এদিকে 4, 1:4 রইল পড়ে, 1:4। আর প্রশ্নটা দেখো কি বলেছে তোমাকে, ক্ষেত্রফল 1:4 হবে। তার মানে এটা আমরা যেটা বার করলাম এটা সত্য। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা পরের প্রশ্ন। এবারে চলে আসছে আমরা এইগুলোতে। 2 নম্বর প্রশ্ন শুরু করা যাক। 4-এর প্রথম প্রশ্ন। 4-এর প্রথম প্রশ্ন। 4-এর প্রথম প্রশ্ন দেখো, বলছে কোনো মূলধন 10 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয়, কত বছরে তা 3 গুণ হবে? কোনো মূলধন প্রিন্সিপাল ধরে নাও x টাকা, 10 বছরে টাইম 10 বছর সুদে মূল্যে দ্বিগুণ হয়, তার মানে হয়ে গেল 2x টাকা। কত বছরে 3 গুণ হবে? তাহলে আগে তুমি সুদটা বার করে নাও। এত আই ইজ ইকাল টু কী হয়, a মাইনাস পি, তার মানে 2x মাইনাস x টাকা। এত এখান থেকে তুমি কি বার করবে? দেখো পিটি আই জানো, আর জানো না, আর বার করে নাও। আর এর ফর্মুলা আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। মান বসাচ্ছি, আই হয়ে গেল এক্স ইন্টু 100 বাই পি হয়ে গেল এক্স ইন্টু টি হলো 10 বছর, এক্স 0 10, আর হয়ে গেল 10%। এইবারে কত বছরে তার 3 গুণ হবে, এই জায়গাটা আসে না। তাহলে এটার পর এবারে আমরা কি করে নেব, এবার প্রিন্সিপাল কত, ওই x টাকায়, সুদাসল কত হবে বলেছে, কত বছরে 3 গুণ হবে, সুদাসল হবে 3 গুণ 3x টাকা। তাহলে এত সুদ কত হচ্ছে, সুদাসল মাইনাস আসল 2x টাকা। আর তো তুমি এবারে জানো 10% নিয়ে নিয়েছো এখান থেকে। এত সময়টা কত বলেছে, সময়ের ফর্মুলা আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, মান বসা আই 2x ইন্টু 100 বাই পি এক্স ইন্টু আর 10%, এক্স গেল 0 গেল, 10 দুগুণে 20 বছর, 20 বছরে 3 গুণ হবে। ঠিক আছে, চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা 2-এর প্রশ্ন। 4-এর 2 বলছে কোনো ব্যবসায় ক 1800 টাকা, খ শুধু 1800 টাকা বলে দিয়েছে, আর খ 9 মাসের জন্য 1000 টাকা খাটালো। উভয়ের লভ্যাংশ সমান হলে কয়ের কত দিন খেটেছিল? একটা কথা খেয়াল রাখবে যে মূলধন অনুপাত যা হয়, অন্য কোনো শর্ত প্রযুক্ত না হলে মূলধন অনুপাত যা, লাভের অনুপাতও তা। তো এখানে আমাদের কি করতে হবে, ক 1800 টাকা আর খ 9 মাসের জন্য 1000 টাকা খাটালো, তার মানে ক মাসের জন্য সেটা বলে দেয় না, কিন্তু লাভ সমান হবে দুজনের। তাহলে কত দিনের জন্য খেটেছিল? আমি একটা কাজ করে নেব, যে প্রথমে ধরে নেব যে ক এক্স মাসের জন্য টাকা খাটায়, এক্স মাসের জন্য টাকা খাটায়। তাহলে এতএব কয়ের মোট মূলধন কত হবে, 1800 টাকা, আর ক মাসের জন্য, এক্স মাসের জন্য, তার মানে 1800x টাকা। আর ক্ষয়ের মোট মূলধন, খ 9 মাসের জন্য 1000 টাকা, তাহলে 1000 টাকা ইন্টু 9 মাসের জন্য
9,000 টাকা। এইবারে প্রশ্ন কি বলেছে দেখো, তোমার দুজনে মূলধন বেরিয়ে গেছে, উভয়ের লভ্যাংশ সমান, লাভ সমান। তাহলে আমি আগেই বললাম কোনো অন্য শর্ত যদি না বলে তাহলে মূলধনের আর লভ্যাংশ সবসময় অনুপাত সমান হয় বা পরিমাণ তাদের সমান হয়। এখানে আমরা এইখানে শর্তানুসারে করে দেব। এত শর্তানুসারে 18x সমান 9,000, এত x সমান 1800, 5,1890, x হলো 5। ব্যাস, এটাই উত্তরের। চলে আসছে আমরা পরের প্রশ্ন, চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন দেখো বলেছে, খুব ভালো প্রশ্ন একটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এর বীজ দুটি হলো আলফা আর বিটা, তাহলে প্রমাণ করো, যেটা দেওয়া আছে নিচে প্রশ্নটা। তো এটার জন্য আগে তোমাকে কি করতে হবে, প্রথমত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দিয়েছে। এখানে একটা বীজ আলফা, বীজ দেওয়ার মানেই তুমি জানবে যে কোনো কিছুর বীজ যদি সেটা হয় কিনা আলফা কিনা 5 কিনা 10, তার মানে এক্সের জায়গায় মানটা বসবে সেটা। তাহলে যদি প্রথমত আলফাকে আমরা বীজ ধরি, তার মানে বোঝালো এক্স সমান আলফা, এক্স সমান আলফা। এখন এক্স সমান যদি আলফা হয় তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্সের জায়গায় তুমি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই আলফার যে এক্সের জায়গায় আলফা বসাও, বীজ মানেই আলফা, বীজ মানেই এক্সের জায়গায় তার জায়গা, তাহলে কি দাঁড়াচ্ছে বি ইন্টু এক্সের জায়গায় আবার আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অতএব এ আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দুটোকে ট্রান্সফার করে দিয়ে দিকে, বি আলফা মাইনাস সি, আর একবার মাইনাসটাকে কমন নিয়ে নাও, বি আলফা প্লাস সি। এবারে এই বি আলফা প্লাস সিটাকে ট্রান্সফার করে নিচে নামিয়ে দাও, তাহলে এ আলফা স্কোয়ার বাই, নামিয়ে দিলাম আমি বি আলফা প্লাস সি, আর এদিকে -1 পড়ে থাকলো, নিশ্চয়ই বুঝতে পারছো -1 পড়ে থাকলো। ব্যাস, এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন করে দাও বা এটাকে রেখে দাও। সেম প্রসিডিউরে তুমি আরেকবার, এক্সের মান তো আলফা ছিল, এবারে এক্সের মান বিটা ধরে নাও, কারণ দুটো বীজ বলেছে, একটা আলফা একটা বিটা, তাহলে এইবার তুমি বিটা ধরো। তাহলে আমরা দ্বিতীয় স্টেপ শুরু করছি। এরপরে আমরা এক্স সমান বিটা ধরছি, তাহলে ইকুয়েশনটা আরেকবার লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অতএব এ এক্সের জায়গায় বিটা ধরবো, বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অতএব এটাকে একই রকমভাবে এ বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বিটা মাইনাস সি ট্রান্সফার করে দাও এখান থেকে। অতএব আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, বি বিটা প্লাস সি, আর এটাকেও নিচে ট্রান্সফার করে নামিয়ে দাও, এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে হয়ে গেল এ বিটা স্কোয়ার বাই নিচে হয়ে গেল বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু, আমাদের এখানে দাঁড়ালো -1। এটাকে তুমি 2 নম্বর রেখে দাও। এই জায়গাটা তুমি লক্ষ্য করে নাও যে আমরা কি পেলাম। এবারে তুমি যদি কোশ্চেনটা মেলাও তাহলে তুমি দেখো কোশ্চেনটা কি আছে। এই হলো আমাদের কোশ্চেন, লক্ষ্য করো এখানে যে এ আলফা স্কোয়ার, আর দেখো এ আলফা স্কোয়ার আছে প্লাস বি বিটা, এইটাই এখানে আছে, এইটাই এখানে আছে আসলে। তাহলে আমরা এবারে এলিসিসে লিখছি, যেটা আমাকে মান বার করতে বলেছে, প্রশ্নটা লিখছি। এবারে প্রশ্নটা লিখছি। অতএব এবার আমরা প্রশ্নটা লিখছি, এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি প্লাস এ বিটা স্কোয়ার বাই মাইনাস বি বিটা মাইনাস সি। প্রশ্নটা লিখলাম বইয়ের থেকে, দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন আছে, লিখলাম। এইবারে তুমি এক কাজ করো, এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি প্লাস, এখান থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও, এটা তো এ বিটা স্কোয়ার বাই মাইনাস কমন নিয়ে নিলাম, বি বিটা প্লাস সি হয়ে গেল, আর এই মাইনাসটা উপরে তুলে নাও, তাহলে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি, আর এই মাইনাসটা উপরে উঠে গেল, এ বিটা স্কোয়ার বাই
বি বিটা প্লাস সি বেরোলো। এবার তুমি লক্ষ্য করো এ আলফা স্কোয়ার প্লাস বি বিটা বি আলফা প্লাস সি এটা, আর এ আলফা স্কোয়ার প্লাস বি বি সি এই জায়গাটা লক্ষ্য করো, এটা হচ্ছে এইটা। তার মানে তুমি মান বসাও এবারে, অতএব এর জায়গায় হবে -1, এর জায়গা হবে -1। তাহলে আমি এখানেও -1 দিলাম, মাইনাস এখানেও আমি -1 দিলাম। তাহলে -1 -1 ইজ ইকুয়াল টু 0। সুন্দর অঙ্ক ছিল এটা একটা, আমাদের উত্তর বেরোলো 0। আশা করি ঠিক আছে বুঝতে, প্রয়োজনে দেখে নেবে আরেকবার ভালো করে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। যদি স্ক্রিনশট তোলার থাকে আমি সোজা করে দিলাম, তোমরা তুলে নিতে পারো। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন লক্ষ্য করো, বলছে x12 y, 27 ক্রমিক সমানুপাতি হলে x আর y এর মান নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতি যদি বলে x 12 y আর 27কে, তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতি বললে আমাদের কেমন লিখতে হয়, x ইজ টু 12, একটা জিনিস দুবার রিপিট হয়, 12 ইজ টু y ইজ ইকুয়াল টু y ইজ টু 27। এইবারে তিনটা রাশি ধরে চলবে না, তুমি দুটো করো না, হয় এই দুটো নাহলে এই দুটো নিয়ে যদি চলো তাহলে তুমি এক্স আর ওয়াই দুটোই পেয়ে যাবে, যার জন্য দুটো ধরে অঙ্ক হবে না। তাই তুমি এই দুটো নিয়ে চলো, যদি দেখো তাহলে তুমি শুধু ওয়াই পাচ্ছ, যেটা দিয়ে আমাদের মান বেরোবে। তাহলে আমরা এটাকে এখন বাদ রাখলাম, এই দুটো নিয়ে চলছি। অতএব 12 ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ টু 27, একে আমরা তুললাম এখান থেকে। এরপর 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27, ক্রস করো ওয়াই 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 স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 27, এত ওয়াই সমান √ 12 ইন্টু 27। এত 3 4 12, 3 9 27, √ হলে 2 3 একটা 3 হবে, 4টা 2 হবে, 3টা 9টা 3 হবে, 3 2 6 6 3 18, ওয়াইয়ের মান 18 বেরিয়ে গেল। বাস, ওয়াইয়ের মান যদি 18 বেরিয়ে যায়, এবারে তুমি আবার সেই আগেরটা নিয়ে এসো। এবারে প্রথম দুটো x ইজ টু 12 সমান 12 ইজ টু ওয়াই, এখান থেকে এবারে তুমি বাকিটা মান বসাবে। অতএব x বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই ওয়াই, ওয়াইয়ের মান কত 18, এতএব x সমান 12 ইন্টু একেও তুলে দিলাম 12 কে উপরে বাই 18, 6 দ্বারা 6 2 12, 6 3 18, 3 4 12, এতএব x সমান 4 2 8, এক্স এর মান 8 বেরিয়ে গেল। এত এক্স সমান 8 আর ওয়াই সমান তো বেরিয়ে আছে 18। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন তুমি যদি লক্ষ্য করো তাহলে এবারে দেখো 5 প্রশ্ন লক্ষ্য করো, বলছে একটা আয়তকার সন্নিহিত 3টি তলের, একটি আয়তঘনকে সন্নিহিত 3টি তলের, তাহলে আয়তঘন আমি একটা ছবি করে নিই। এটা মনে করো একটা আয়তঘন হয়ে গেল, আয়তঘন এর সন্নিহিত 3টি তল। সন্নিহিত 3টি তল বলতে কি বোঝায়, যে পাশাপাশি যে কোনো 3টা তল তুমি নিতে পারো, যে দিকের খুশি, কিন্তু পাশাপাশি 3টা তল। তাহলে আমি মনে করে নিচ্ছি যে একটা তল এইটাকে আমি ধরে নিচ্ছি, সামনের দিকে আছে যেটা, একটা তল এই পাশেটা ধরে নিচ্ছি, আর একটা তল নিচে যেটা আছে এইটাকে আমরা একটা তল ধরে নিচ্ছি, 3টা। তাহলে এই তলগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা দেখে নাও। এই তলটা যদি আমরা দেখি তাহলে এর শুধু একটা তল লক্ষ্য করো, এর দৈর্ঘ্য নিশ্চয়ই এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ বটে, এটা প্রস্থ বটে। আগে আয়তঘনটা দেখে নাও, আয়তঘনের দৈর্ঘ্য এইগুলো, প্রস্থ হচ্ছে এইটা, আর এইটা হলো আসলে এর উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা বিষয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা কি, এটাও নিশ্চয়ই উচ্চতা বটে, এটা কি বটে, এটা হলো প্রস্থ, ভেবে দেখো তুমি, আর এটা দৈর্ঘ্য। ঠিক আছে, আমি দেখাতে চাইছি যে 3টা তলের কার কোনটা দৈর্ঘ্য প্রস্থ। যদি তুমি 1 নম্বর তল মনে করো এটা,
তাহলে এর দৈর্ঘ্য হবে এটা, এইখান থেকে এটা, আর এইটা হচ্ছে ওর প্রস্থ। ঠিক আছে, এই তলটার সামনের দিকের তলটা যদি তুমি লক্ষ্য করো, তেমনি এখানে যদি দেখো এই দিকের তলটা, এই দিকের দৈর্ঘ্য হচ্ছে এই দিকেরটা এবং প্রস্থ হচ্ছে এইটা, দৈর্ঘ্য প্রস্থ। আর নিচের প্রশ্নে যদি লক্ষ্য করো, নিচের তলটারও একটা দৈর্ঘ্যের এই দৈর্ঘ্য বটে এবং প্রস্থরে প্রস্থ বটে। আশা করি তিনটা বিষয় বুঝতে ঠিক আছে। তাহলে চলে আসছে আমরা প্রশ্নতে, বোঝানো অনেক হয়ে গেছে। একটা আয়তঘনকের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল, তিনটি তলের ক্ষেত্রফল। আমি একটা তলকে প্রথম তল ধরে নিচ্ছি, প্রথম তলের ক্ষেত্রফল এইটা মনে করো, তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণিত এই ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত নিশ্চয়ই এই প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য যদি এটা হয় আর প্রস্থ যদি এটা হয়, কিন্তু প্রস্থ হলো এটা তো আয়তঘনের, এটা কি আয়তঘনের, এটা কি বলে উচ্চতা, তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হলো এই তলটার। ক্ষেত্রফল কত বলে দিয়েছে দেখো, প্রথমটা হচ্ছে ক্ষেত্রফল এ, তাহলে এটা এ। তারপর দ্বিতীয় চলে যাও, দ্বিতীয় তলের ক্ষেত্রফল কত হবে, দ্বিতীয় তল মনে করো এটা, তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রফল এইটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তার মানে প্রস্থ আর এটা হবে উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা হচ্ছে কত, বি, স্মল বি বলেছে। আর একই রকমভাবে তৃতীয় তলের ক্ষেত্রফল হবে নিচেরটা, তার মানে দৈর্ঘ্য যদি এটা ধরো তুমি, নিচের তলটা নিচে পড়ে আছে, এর দৈর্ঘ্য যদি এটা হয়, প্রস্থ হবে প্রস্থ, দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে হয়ে গেল সি। এইবার তুমি এক কাজ করো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। তোমাকে বার করতে বলেছে যে দেখাও যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবিসি, এটা পরে দেখা যাবে, আগে এটাকে তুমি ইকুয়েশনটাকে এটার সঙ্গে যদি তুমি ভেবে দেখো, তাহলে আয়তন যখন আছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হয়। এক কাজ করো, গুণ করে দাও সবাইকে, 1 2 3 গুণ করে নিচ্ছে, এতএব ইকুয়েশন 1 ইন্টু ইকুয়েশন 2 ইন্টু ইকুয়েশন 3, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য কটা দেখা আছে, গুণ করলে একটা দুটা দৈর্ঘ্য, প্রস্থ দুটা, উচ্চতা দুটা, তার মানে এটা হয়ে গেল দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার ইজ ইকুয়াল টু এবিসি, এদিকে একটা গুণ করলে এবিসি পাবে। এবারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা স্কোয়ারকে তুমি একবারে করে দাও, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আর এই স্কোয়ারগুলোকে বাইরে দিয়ে দাও, ইজ ইকুয়াল টু এবিসি। এতএব দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা কি হয়, আয়তন হয়, তার মানে আয়তন তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এবিসি, এবিসি। এবারে প্রশ্ন লক্ষ্য কর, প্রশ্ন কি বলেছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আয়তনকে কি বলে, আয়তন হচ্ছে ভেলোসিটি, সরি ভলিউম, আয়তন ভি হলে বলে দিয়েছে, তার মানে আয়তনটাকে ভি করে দেয়, তো আয়তনের জায়গায় আমি ভি করে দিলাম, আর এই হলো তার স্কোয়ার, এদিকে আছে এ বি সি, ওইটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল ভি স্কোয়ার সমান এবিসি, বাস প্রমাণিত। ক্লিয়ার আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন, দেখে নাও, প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে আসছে পরের প্রশ্ন, 5 প্রশ্ন লক্ষ্য করো, সরি 6 প্রশ্ন লক্ষ্য করো। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, দুটি লম্ববৃত্তাকার চোঙ তাদের উচ্চতার অনুপাত 1:2 আর ভূমির পরিধির অনুপাত হচ্ছে 3:4। তাহলে দুটি লম্ববৃত্তাকার চোঙ আছে মনে করো, এর উচ্চতার অনুপাত 1:2, এর যদি 1 হয় এর 2 হবে, এবং তাদের আয়তন অনুপাত, তাদের ভূমির পরিধি মানে এটা এবং এটা, এর অনুপাত বলে দিয়েছে 3:4, তাহলে তাদের আয়তন অনুপাত কত। তাহলে অঙ্কটা আমরা কী করব, উচ্চতার অনুপাত যখন বলেছে, তার মানে H1:H2 1:2, এতএব আলাদা যদি করে নাও, তাহলে H1 কত হবে, একটা ধ্রুবক রাশি গুণ করে দাও, এক্স মনে করো, বা কে গুণ করে দাও, কে, আর এর অনুপাত হলো আর H2 কত হবে, H2 আবার 2K, H1 সমান 1K, H2 সমান 2K, যেহেতু যদি কোনো অনুপাত তুমি আলাদা করো তাহলে একটা করে ধ্রুবক রাশি গুণ করে দিতে হয়, তাই আলাদা করে গুণ করে দিলাম আমি। এইবারে কি বলেছে, ভূমির পরিধির অনুপাত, ভূমির পরিধির ফর্মুলা কি, চোঙের ভূমির পরিধি হলো বৃত্তের পরিধি, তার মানে হলো 2πr ইজ টু 2πr, তো এটাকে আমি R1, এটাকে আমি R2 ধরে নিলাম, এর অনুপাত কত বলে দিয়েছি দেখো 3:4,
3:4 করে দিলাম। এইবারে তুমি 2 পাই কেটে দাও এবং R1 R2 সমান দাঁড়ালো 3:4। এতএব R1 হলো কোনো একটা ধ্রুবক ধরে নাও, মনে করো 3x একক, আর R2 ধরে নাও 4x একক। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। এইবারে তোমাকে কি বলেছে, তাদের আয়তন অনুপাত নির্ণয় করে। আয়তন অনুপাত দেখা যাক, আয়তন অনুপাত করি তাদের। এতএব আয়তন অনুপাতের ফর্মুলা লম্ববৃত্তাকার চোঙ বটে, পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ। আয়তনের অনুপাত বলেছে, তাহলে অনুপাত চিহ্ন দিলাম। এটা 1 এটা নিশ্চয়ই 2 দ্বিতীয় সংখ্যা। এতএব এটাকে সলভ করা যাক। তাহলে পাই তো কেটেই গেল, আর R1 মানে হয়ে গেল তোমার 3x তার স্কোয়ার ইন্টু H1 মানে হলো কে ইজ টু R2 হলো 4x তার স্কোয়ার ইন্টু H2 হলো 2k। সলভ করো, 3 3 9x স্কোয়ার ইন্টু k ইজ টু 4 4 16x স্কোয়ার ইন্টু 2k। এবারে 2k কে গেল, x স্কোয়ার গেল, পড়লো এখানে 9 ইজ টু 16 দুগুণে 32, 9:32। ব্যাস, আশা করি ঠিক আছে। এটাই আমাদের এখানে উত্তর হয়ে গেল। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না বুঝতে। এই প্রশ্নটা ছিল এটা। যদি স্ক্রিনশটে দরকার পড়ে চলে আসছে আমরা পরের প্রশ্ন লক্ষ্য করো। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার? প্রশ্নটা একটু বলে নিই আমি। প্রশ্নটা হচ্ছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। দেখতে পাচ্ছ ABCD, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার AB ও DC বাহুকে, AB বাহুকে আর DC বাহুকে বর্ধিত করায়, বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা P বিন্দুতে AB আর DC এরা পরস্পর বর্ধিত করলে P বিন্দুতে, দেখতে পাচ্ছ P বিন্দুতে মিলিত হচ্ছে এবং AD আর BC, এদিকে AD আর এদিকের BC, এই দুটো বাহুকে যদি বর্ধিত করো তারা পরস্পর Q বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই দুটো বাহুকে বর্ধিত করলে P, এই দুটো বাহুকে বর্ধিত করলে Q বিন্দুতে মিলিত হচ্ছে। কোণের মান দিয়ে দিয়েছে ADC 85, এটা দিয়েছে 40, এটা দিয়েছে 85 এবং তোমাকে প্রশ্ন হলো দুটো, BADর মান কত? BAD তার মানে BAD একটা হচ্ছে এই কোণটা আইডেন্টিফাই করতে বলেছে কত, আর একটা হচ্ছে CQD এই কোণটার মানটা আইডেন্টিফাই করতে বলেছে। এই দুটো কোণের মান তোমাকে জানতে হবে। তাহলে শুরু করা যাক, কী করে আমরা বুঝতে পারবো। প্রথমত এখানে দুটো জিনিস তোমাকে একটু জেনে নিতে হবে, দুটো বলতে পারো অনুসিদ্ধান্ত, যে যেটা জানো তোমরা নিশ্চয়ই অনেকেই, যে একটা হচ্ছে তো সাধারণ, যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সব মিলিয়ে 180 ডিগ্রি হয়। এইটা তিনটা মিলিয়ে যদি তাহলে 180 ডিগ্রি হবে। এবং আরেকটা জানতে হবে যে কোনো বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কিত থাকে, যে কোনো চতুর্ভুজ যদি অঙ্কিত থাকে তাহলে পরস্পর বিপরীত কোণ দুটির সমষ্টি অবশ্যই 180 হয়, 180 হয়। তাই এই কোণটা যোগ করো 180, আনলে এই কোণটা যোগ করো 180। তারা সমান হবে এমন কথা নয়, কিন্তু তাদেরকে পরস্পর বিপরীত কোণ যোগ করলে 180 তুমি পাবে। শুরু করে যাক এটাতে। এই যে ছবিটি তুমি দেখতে পাচ্ছ, এই চিত্রের মধ্যে তুমি লক্ষ্য করো যে APD এই তিনটা কিন্তু একটা ত্রিভুজ বটে। ত্রিভুজ APD এর APD তুমি যদি ত্রিভুজ দেখো, কারণ এটা সরলরেখা বটে দুটোই, তাহলে এই সরলরেখার মধ্যে তুমি এই ত্রিভুজের মধ্যে তুমি দুটো কোণের মান তুমি জানো, একটা হচ্ছে 40, এটা হচ্ছে 85। তার মানে কোণ P প্লাস কোণ D প্লাস কোণ A, আমি সংক্ষেপে লিখলাম নামগুলো, তুমি চাইলে BAPD দিতে পারো। তাহলে কোণ P প্লাস কোণ D প্লাস কোণ A সমান হয়ে গেল 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি। এর মধ্যে কোণ P তুমি জানো 40 ডিগ্রি প্লাস কোণ D তুমি জানো 85 ডিগ্রি। তাহলে কোণ A এর মান কত হবে আমরা একটু বার করে নিই। তাহলে 8 4 12, 125, 180। অতএব A সমান 180 মাইনাস 125, বিয়োগ করলে 5 হাতে লেগে 3 5 55 ডিগ্রি। তাহলে তুমি পেয়ে গেলে যে কোণ এটা হয়ে গেল 55 ডিগ্রি। তার মানে প্রথম প্রশ্ন যেটা দিয়েছিল যে ADC, প্রথম প্রশ্ন হচ্ছে
বিএডি, বিএডি এর মান কত? অ্যাঙ্গেল বিএডি, তাহলে অ্যাঙ্গেল বিএডি সমান কোনটা বলে দেখো, বিএডি ওই কোনটা বেরিয়ে গেছে যেটা কোণে ধরেছে 55 ডিগ্রি, তাহলে এটা আমাদের 55 ডিগ্রি। প্রথম উত্তরটা হয়ে গেল। দেখে নাও, এবারে দ্বিতীয়টার জন্য আসছি। দ্বিতীয়টা আরেকটা কোণের মান বলেছে এটা, এটার জন্য তুমি কি করবে, এবারে তুমি লক্ষ্য করো, এটা যদি বেরিয়ে গেছে একটু তোমার দরকার হবে এই ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি, এ বি কিউ, ট্রায়াঙ্গেল এ বি কিউ, এটার মধ্যে এর মধ্যে তুমি কি কি জানো, এর মধ্যে তুমি এটা এখন জানো, এটা 55 ডিগ্রি বেরিয়ে গেছে, কোণ এটা বেরিয়ে গেছে 55 ডিগ্রি। যদি কোণটা বিটা বার করতে পারো তাহলে তুমি কিউটা পেয়ে যাবে। এবারে বিটা তুমি কি করে বার করবে, লক্ষ্য করো, এ বি সি ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমি একটু ভাষাটা লিখেই বোঝাই, যে যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব আমি জানি কোণ বি প্লাস কোণ ডি, বা নামকরণ দাও কোণ এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি, এ ডি সি কত হবে, দুটো কোণের সমষ্টি বিপরীত 180 ডিগ্রি। একটু আগেই বললাম বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এর মধ্যে তুমি কোণ এইটা জানো 85, কোণ এ বি সিটা আমার জানা নাই, কিন্তু কোণ এডিসি আমি জানি 85 ডিগ্রি। এদিকে 180 রেখে দিলাম। অতএব এ বি সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 85, 5 কে 10, 5 দিতে 18 লাগে, 18 9, 9 18, 9 দিতে 95 ডিগ্রি। তার মানে তুমি এখনো পর্যন্ত কি পেয়ে গেলে, কোণ বিটা 95 ডিগ্রি। ব্যাস, তোমার কাজ প্রায় প্রায় শেষ। এবারে তুমি চলে এসো ত্রিভুজ এ বি সি, সরি এ বি কিউ, পুরো ত্রিভুজটা এ বি কিউ, ট্রায়াঙ্গেল এ বি কিউ এর মধ্যে, এ বি কিউ এর মধ্যে তুমি জানো যে কোণ এ আমি সংক্ষেপে লিখছি, প্লাস কোণ বি সংক্ষেপে লিখছি, প্লাস কোণ কিউ নিচে আছে যেটা, এই তিনটা সমষ্টি আমরা জানি 180। বাকি দুটো মান তুমি জানো, দেখো কোণে একটু আগে আমরা পেয়েছি 55 ডিগ্রি, একটু আগে আমরা পেয়েছি 55 ডিগ্রি, তাহলে এই মানটা বসাও এখানে, নিজেও সলভ করতে থাকবে সঙ্গে সঙ্গে। 55 ডিগ্রি প্লাস কোণ বি, কোণ বি বলতে আমাদের এই কোণটা বেরিয়ে গেল এখনই, এবিসি 95 ডিগ্রি, 95, আর কোণ কিউ আমি রেখে দিলাম 180। এতএব কোণ কিউ সমান হবে 180 মাইনাস, যোগ করে নিচ্ছি, 9 5 14, 15, 150, এতএব 130 ডিগ্রি। কোণ কিউ মানেই হয়ে গেল যেটা তোমাকে বলেছে সিকিউডি, সিকিউডি, এতএব অ্যাঙ্গেল সি কিউ ডি সমান 130 ডিগ্রি। বাস, এটা 2 নম্বর অ্যান্সার হয়ে গেল। আশা করি ঠিক আছে, বুঝতে পেরেছো। যদি স্ক্রিনশটের প্রয়োজন পড়ে তাহলে আমি একটু এইভাবে করে দিলাম, তুমি চাইলে নিয়ে নিতে পারো। যদি আসছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন, চলে আসছে আমরা 8-এর প্রশ্ন। 8-এর প্রশ্ন লক্ষ্য করো, বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস। তাহলে আমরা চিত্রটা একটু এঁকে নিচ্ছি। এ মনে করো এটা ও, এটা বি, এ ও বি ব্যাস ঠিকই আছে। সি বৃত্তের উপর একটি বিন্দু, মনে করো এখানে আছে সি, সি হলো সেই বিন্দু। অ্যাঙ্গেল ও বি সি 60 ডিগ্রি, ও বি সি কোথায় আছে দেখো, ও বি সি, এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম, ও বি সি, ও বি সি এটা হচ্ছে 60 ডিগ্রি, ও বি সি 60 ডিগ্রি। তাহলে ও সি এর মান কত, ও সি এ, ও সি এ এটাকে যোগ করতে হবে নিশ্চয়ই। তাহলে এটা ও সি এ, এই কোণটা তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে কত হবে, ও সি এ এই কোণটা কত, দেখা যাক তাহলে কত হবে। ছবিটা ভালো করে দেখানো, চিত্রটা আমি কোশ্চেনটা সরিয়ে নিচ্ছি এখান থেকে। সি বৃত্তের উপর একটা বিন্দু, আচ্ছা একটু উপরে তুলে নিলাম। প্রশ্ন হচ্ছে তোমার এই কোণটার মান কত, তো কি করে তুমি প্রুভ করবে কোণটার মান কত। প্রথমে তুমি চলে এসো ত্রিভুজ ওবিসি, দেখো ওবিসি লক্ষ্য করো, ওবিসি, ওবিসি ত্রিভুজে ট্রায়াঙ্গেল ওবিসি, ওবিসি ত্রিভুজের বৈশিষ্ট্যটা লক্ষ্য করো। আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুটা বাহু সমান হয় তাহলে তার দুটা কোণও অন্তর্ভুক্ত কোণও সমান হয়। এখানে ওবিসি ত্রিভুজের ওবি যা ওসিটা, ওবি সমান ওসি, কেন
যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এরা, তাই ওবি ওসি সমান। এতএব তাহলে কোণ বি যা এদিকের কোণ সি, বা একটু ফুল ফর্মে লিখাই ভালো, কারণে দিকটা নাহলে ডাউট হয়ে যাচ্ছে। কোণ ওবিসি যা কোণ ওসিবিও তা, তার মানে নিশ্চয়ই এটাও 60 ডিগ্রি হবে। বাস প্রথমে তুমি এটুকু দেখে নাও যে এইটাও 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। এবার প্রশ্ন এদিকের কোণটা, তাহলে এটা 60 ডিগ্রি পেয়ে গেছো। এইবারে তুমি লক্ষ্য করো আরেকটা বৈশিষ্ট্য কী হয়, যে যদি কোনো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি তোমাদের উপপাদ্যও আছে, অর্ধবৃত্ত কোণ সবসময় সমকোণ হয়। অর্ধবৃত্ত ব্যাস কি করে, ব্যাস যে কোনো বৃত্তকে অর্ধবৃত্ত করে দেয়, কেটে দুভাগ করে দেয়। তাহলে এই যে ব্যাস থেকে যদি কোনো কোণ, পরিধিস্থ কোণ ওপরে যায়, পরিধিস্থ কোণ তৈরি হয়, এ অবশ্যই সবসময় 90 ডিগ্রি হতে বাধ্য। এখানে যেহেতু এবি একটা ব্যাস বটে, তাই অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, তাহলে এসিবিটাও নিঃসন্দেহে এসিবিটা 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা আসছি এবারে যে যেহেতু কোণ এসিবি, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু অলওয়েজ 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় এটা, তাহলে এত তুমি বুঝতেই পারছো এটা যদি 60 হয় আর এই টোটালটা যদি 90 হয়, তার মানে বাকি পড়ে রইল 30। এত একটু লিখে নিচ্ছে ভাষাটা, বলেছে ওসি এর মান বার করতে। অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু ও সি এ সমান এসিবি, অ্যাঙ্গেল এসিবি মাইনাস ওসিবি। একটু ভাষা লিখাই ভালো, যেহেতু 2 নম্বরের প্রশ্ন। তাহলে ওসিএ হলো 90 মাইনাস ওসিবি হলো 60, আমরা বার করে রেখেছি। এতএব ওসিএ হলো 30 ডিগ্রি। বাস, আশা করি ক্লিয়ার আছে এটা। চলে আসছে আমরা পরের প্রশ্ন, চাইলে স্ক্রিনশটে নিয়ে নিতে পারো। চলে আসছে আমরা 9 প্রশ্ন। 9 প্রশ্ন কি বলছে দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। তাহলে তুমি দুটো জিনিস বার করতে হবে, এক তো প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, আর তারপরে দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আসছি। প্রথম ঘনকের বাহু ধরে নাও কিছু একটা, ধরি এক্স একক, এক্স একক। অতএব এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সঙ্গে সঙ্গে করা উচিত তোমাদেরও, বসে না থেকে। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, সরি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 6 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। ব্যাস, এটা ছেড়ে দাও। এইবারে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এইবারে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 50% করে ধারগুলো বাড়াও। তাহলে এতএব দ্বিতীয় ঘনক বা পরবর্তী ঘনক, পরিবর্তিত ঘনক, দ্বিতীয় ঘনকের বাহু হওয়া দরকার, যেহেতু 50% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এক্স ছিল, তাহলে এক্স প্লাস এক্সের 50% বৃদ্ধি পাচ্ছে। এতএব এটাকে আমরা একটু সলভ করে নিই। এক্স প্লাস এক্সের 50% করে নাও। অতএব এক্স প্লাস এক্স বাই 2, 2x প্লাস এক্স যোগ হয়ে গেল লসাগু, লসাগু 2 আর এক্স ক্রস মাল্টিপ্লিকেশন গোটা করে গুণ, 2x প্লাস এক্স সমান 2x, 3x বাই 2 একক। এটা কি বেরোলো, দ্বিতীয় ঘনকের বাহু। দ্বিতীয় ঘনকের বাহু যদি এক্স এটা বেরোয়, তাহলে এবারে তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করো। এতএব পরের স্টেপটা আসছি, এতএব তার সমগ্র তলের ক্ষেত্রফল কি বলে, 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু কত, বাহু আমাদের বেরিয়েছে 3x বাই 2, তাহলে 3x বাই 2 তার স্কোয়ার, এটা সলভ করে নেওয়া যাক। 6 ইন্টু 3 3 গুণে 9x স্কোয়ার বাই 2 দুগুণে 4, 6 নং 54
এক্স স্কোয়ার বাই 4 বর্গ একক। এইবারে বলেছে প্রশ্নটা কি, ঘনটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। তাহলে আগে কতটা বৃদ্ধি পাচ্ছে দেখো, তারপর শতকরা কত বৃদ্ধি পাবে। এতে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পাচ্ছে, পরে হয়েছে এইটা 54 এক্স স্কোয়ার বাই 4 মাইনাস আগের ক্ষেত্রফল হচ্ছে 6x স্কোয়ার, 6x স্কোয়ার, তাহলে মাইনাস 6x স্কোয়ার। দেখিনি কত বৃদ্ধি পাচ্ছে, 54 এক্স স্কোয়ার মাইনাস 4 6 24, 24 এক্স স্কোয়ার। এতএব 30 এক্স স্কোয়ার বাই 4 হলো। দেখে নাও 30 এক্স স্কোয়ার বাই 4 হচ্ছে এটা। তাহলে কাটাকাটি করে নিচ্ছি, 15 এক্স স্কোয়ার বাই 2 বর্গ একক। এইবারে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে দেখে নিই। এত শতকরা বৃদ্ধি পায় কত দেখে নেওয়া যাক। এতএব শতকরা বৃদ্ধির ফর্মুলা, যেটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, তার মানে 15 এক্স স্কোয়ার বাই 2 সেটা উপরে, এবং আসল ক্ষেত্রফলটা নিচে। আসল ক্ষেত্রফল কত আছে দেখো, 6x স্কোয়ার নিচে আর গুণিত 100। যেটুকু বাড়বে কমবে, যখন তুমি শতকরা বার করবে যেটুকু বাড়বে কমবে সেটাকে উপরে, আসলটাকে নিচে এবং গুণিত 100। বাকি এবার সলভ করে নাও। সলভ করলে কত হচ্ছে, 15 এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 6x স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে এর নিচে কিছু না মানে তুমি 1 ভাবতে পারো, তাহলে এই যদি উপরে যায় তাহলে 1/6x স্কোয়ার উল্টে যাবে। যদি কারো ডাউট থাকে কনসেপশানে তাহলে, নাহলে তুমি ডাইরেক্ট যেটা পারবে সেটা করবে। এবার একটু কাটাকাটি হয়ে যাক, এক্স স্কোয়ার গেল 2 50 100, 2 3 6, 2 25 50, 3 5 15, 5 25 125। এতএব শতকরা বৃদ্ধি কত পাচ্ছে, এইখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাব যে আমাদের শতকরা 125 ভাগ শতকরা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর নাহলে বৃদ্ধির হার 125% লিখতে পারো, সেটাও হবে। আশা করি ক্লিয়ার আছে এটা। চলে আসছে আমরা পরের প্রশ্ন।